রাত ১টার সময় রাফি ওর গার্লফ্রেন্ড অনিকার সাথে কথা বলার এক পর্যায়ে বলল, বাবু, তোমার একটা নুড ভিডিও দাও না। রাফির কথা শুনে আনিকা কিছুক্ষণ নীরব থেকে তারপর বলল, তুমি আবার এই জিনিস নিয়ে কথা বলা শুরু করলে? এই জন্যই আমি তোমার সাথে রাতে কথা বলতে চাই না। তুমি খুব ভালো করে জানো আমি এই ধরনের কাজে অভ্যস্ত না। তবুও কেন তুমি বারবার জোর করো বলো তো? অনিকার কথা শুনে রাফি কিছুটা রাগ দেখিয়ে বলল, আমার বন্ধুর গার্লফ্রেন্ড ওর সাথে প্রতি সপ্তাহে রুম ডেট করে। আমি কি তোমাকে কখনো বলেছি আমার সাথে রুম ডেট করো? শুধু একটা নুড ভিডিও চেয়েছি, এতেই তোমার এত আপত্তি? আনিকা এই মুহূর্তে কি করবে ঠিক বুঝতে পারছে না, কারণ আনিকা প্রচণ্ড রকমভাবে ভালোবাসে রাফিকে। আনিকাকে চুপ থাকতে দেখে রাফি বলল, সত্যি করে বলো তো, তুমি কি আমায় বিশ্বাস করো না? আনিকা নিচু গলায় বলল, করি, খুব বিশ্বাস করি। রাফি এবার বারবার রিকোয়েস্ট করতে করতে বলল, তাহলে প্লিজ একটু ভিডিও করে দাও। প্রমিস আমি একবার দেখে ডিলিট করে দেব। রাফির এত রিকোয়েস্ট করা দেখে আনিকা বলল, ঠিক আছে দেব, কিন্তু আমি তো এখন বেলকানিতে দাঁড়িয়ে কথা বলছি। রুমে লাইন অন করে ভিডিও করলে আম্মু জেগে যাবে। রাফি তখন বলল, তুমি তাহলে ওয়াশরুমে গিয়ে ভিডিও করে দাও। আনিকা অবাক হয়ে বলল, ওয়াশরুমে মোবাইল নিয়ে যাব? যদি কেউ দেখে ফেলে? দেখে ফেললে বলবে ভুলে নিয়ে চলে গেছো, নয়তো কিছু একটা মিথ্যা বলে কাটিয়ে দেবে। ২০ মিনিট পর রাফির ইনবক্সে অনিকার ৩ মিনিটের একটা ভিডিও আসে। ভিডিও ওপেন করতেই অনিকার নগ্ন শরীরটা রাফির চোখের সামনে ভেসে ওঠে। অনিকার স্পর্শকাতর অঙ্গগুলো দেখার পর রাফি ফোনটা রেখে যখন ওয়াশরুমের সামনে গেল, তখন দেখলো ওর ছোট বোন মোবাইল হাতে নিয়ে ওয়াশরুম থেকে বেরোচ্ছে। রাফিকে দেখে ওর বোন চমকে গেল। তারপর নিজে থেকে আমতা আমতা করে বলল, আসলে ভাইয়া আমি ভুল করে মোবাইল নিয়ে ওয়াশরুমে চলে গিয়েছিলাম। রাফি ওর ছোট বোনকে কিছু না বলে চুপচাপ নিজের রুমে চলে আসলো। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। হঠাৎ সে শুনতে পেল কেউ একজন ওর কানে কানে বলছে, কি, ভয় লাগছে নাকি? তুমি অন্যজনের বোনকে যেটা শিখিয়ে দিয়েছো, তেমনি তোমার বোনকেও অন্যজনে এই জিনিসটাই শিখিয়ে দিয়েছে। অন্যের বোনের নগ্ন শরীর দেখে তুমি যেমন তৃপ্তি পাচ্ছ, তেমনি অন্য কেউ তোমার বোনের নগ্ন শরীর দেখে ঠিক সেইভাবেই তৃপ্তি নিচ্ছে। মনে রেখো, আমাদের জীবনটা একটা গোলাকার বৃত্তের মতো। তুমি যেখান থেকে শুরু করবে ঠিক সেখানে এসে শেষ হবে। এই মুহূর্তে মামুন আর লামিয়া দম্পতি ডাক্তার রেহানা ইসলামের সামনে বসে আছে। লামিয়া ১ বছর ধরে কনসিভ করার চেষ্টা করছে কিন্তু পারছে না। রিপোর্টের দিকে তাকাতেই ডাক্তার রেহানা ইসলাম ভ্রু কুঁচকে লামিয়ার দিকে তাকিয়ে বলল, আপনি কি কোনো কারণে অ্যাবর্শন করিয়েছিলেন? ডাক্তারের মুখ থেকে এমন কথা শুনে লামিয়া আর মামুন দুজনেই দুজনের দিকে তাকিয়ে রইল। তারপর লামিয়া বলল, হ্যাঁ ৪ বছর আগে করিয়েছিলাম। ডাক্তার রেহানা ইসলাম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বলতে খারাপ লাগলেও এটাই সত্যি, আপনি আর কখনো মা হতে পারবেন না। অ্যাবর্শন করার কারণে এমনটা হয়েছে। মধ্যরাতে জানালার গ্রিল ধরে লামিয়া বাহিরের দিকে তাকিয়ে আছে। এমন সময় মামুন লামিয়ার পিছনে দাঁড়িয়ে বলল, তোমার মনে আছে ৪ বছর আগের কথা? তুমি প্রেগনেন্ট, এই কথা শুনে আমি যতটা খুশি হয়েছিলাম তুমি ঠিক ততটাই অখুশি হয়েছিলে। তোমার জন্য আমি আমার খুশিটা কারোর সাথে শেয়ার করতে পারিনি। তুমি বলেছিলে এখন তুমি বাচ্চা চাও না, কারণ এখন তোমার ক্যারিয়ার গড়ার সময়, অফিসে নিজের পজিশন উপরে তোলার সময়। এই মুহূর্তে বাচ্চা নিয়ে তুমি ঝামেলা বাড়াতে চাও না। আমি তোমায় অনেক বুঝিয়েছিলাম বাচ্চাটা নষ্ট না করার জন্য। তোমার হাত ধরে বলেছিলাম বাচ্চা আমি মানুষ করব। এমন কি দরকার পড়লো নিজের চাকরি ছেড়ে দেব? কিন্তু তুমি সেদিন আমার কথা শোনোনি। মামুনের কথা শুনে লামিয়ার নিচের দিকে তাকিয়ে আছে। মামুন তখন আকাশের দিকে তাকিয়ে বলল, তোমার ভুল ছিল তাই তুমি মা হতে পারবে না। কিন্তু আমার তো কোনো ভুল ছিল না, তাহলে আমি কেন বাবা হওয়া থেকে বঞ্চিত হব? লামিয়া চুপ হওয়া দেখে মামুন যখন চলে যাবে, তখন লামিয়া অস্পষ্ট স্বরে বলল, এখন আমি কি করব? মামুন অন্যদিকে তাকিয়ে বলল, তুমি চাইলে আমার সাথে থাকতে পারো, আর যদি মনে হয় তুমি সতীনের সংসার করতে পারবে না, তাহলে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, তুমি সাইন করে দিও। এই কথা বলে মামুন চলে গেল। আর কেউ একজন লামিয়ার কানে কানে বলল, কি, কান্না করছো নাকি? আজ তোমার কেরিয়ার উজ্জ্বল, চাকরির ক্ষেত্রে তোমার পজিশন অনেক উপরে, কিন্তু এত কিছুর পরেও তুমি তৃপ্তি পাচ্ছ না। কারণ নারীর সার্থকতা হলো মাতৃত্বে।
যা তুমি নিজের হাতে নষ্ট করেছো। মনে রেখো, পৃথিবী একটা নিয়মে চলে, আর তুমি যদি সেই নিয়ম ভেঙে ফেলো এর শাস্তি তোমাকে একাই ভোগ করতে হবে। অতি আপন জনেরাও এর ভাগ নেবে না। আরিফ আহমেদ নাক দিয়ে গড়িয়ে পড়া রক্ত রুমাল দিয়ে মুছতে মুছতে একটা চায়ের দোকানের সামনে বসলেন। দোকানদার ওনার 3 বছরের ছোট বাচ্চাকে কোলে বসিয়ে পড়াচ্ছে। অতে অজগর আতে আম। আরিফ আহমেদ ভাবছেন, এত কষ্ট করে ছেলেকে মানুষ করে যখন সেই ছেলের হাতে রক্তাক্ত হতে হয়, তখন সেই কষ্টটা মেনে নেওয়া যায় না। নিজের সব কিছু, এমনকি নিজের পেনশনের টাকাটাও ছেলের হাতে তুলে দিলেন, অথচ সেই ছেলেই আজ ওনাকে রক্তাক্ত করে বের করে দিল। দোকানদারের ডাকে আরিফ আহমেদ বাস্তবে ফিরে এলেন। দোকানদার বলল, স্যার আপনার কিছু লাগবে? তা না হলে আমি দোকানটা বন্ধ করতাম। আরিফ আহমেদ বলল, এখন তো সকাল 11টা বাজে, এখনই দোকান বন্ধ করবে? দোকানদার আরিফ সাহেবের দিকে তাকিয়ে বলল, স্যার বাবাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। আসলে কাল রাতে ঘুমানোর সময় বাবাকে কাশতে শুনেছি। অভাব অনটনের সংসার দেখে বাবা অসুখের কথা আমায় বলে না, কিন্তু সন্তান হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে নাকি? আরিফ সাহেব এখনও বসে আছে, আর দোকানদার দোকান বন্ধ করে চলে গেল। হঠাৎ কেউ একজন আরিফ সাহেবের কানে কানে বলল, কি কষ্ট হচ্ছে নাকি? মনে পড়ে আগের কথা? অসুস্থতার জন্য তোমার বাবা বিছানায় বাথরুম করে দিয়েছিল, আর তুমি তখন তোমার বাবাকে খাট থেকে ফেলে দিয়েছিলে। তোমার বাবার তার খাটে জায়গা হয়নি, তেমনি আজ তোমার বাড়িতে তোমারই জায়গা হয়নি। মনে রেখো, মানুষ ভাবে প্রকৃতির নিয়ম অনেক রহস্যময়, কিন্তু এটা ভুল কথা। প্রকৃতির নিয়ম অনেক সহজ। তোমার পরবর্তী জীবন কেমন হবে সেটা নির্ভর করবে আজ তোমার কর্ম কেমন তার উপরে।